কাজী আশরাফ হোসেন লিপুর উপর মিনাজুল আবেদীন নান্নুর ইফেক্ট পড়েছে। যে কোনো জিনিসে সাইড ইফেক্ট হয় এবং সেটা হতে একটু সময় লাগে। কিন্তু মিনহাজুল আবেদীন নান্নু দায়িত্ব ছাড়ার পর এত দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একসময় জাদ্রেল পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত মানুষদের একজন কাজী আশরাফ হোসেন লিপু, যিনি চিফ সিলেক্টরের দায়িত্বে রয়েছেন, তিনি একই পন্থায়, যেই পন্থায় যাবার কারণে সমালোচিত হয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু এবং তার প্যানেল, বিতর্কিত হয়েছিলেন, ঠিক একই পন্থায় তার প্যানেলও যাবে। সেটা আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি করি নাই। লিপু ভাইয়ের সিলেকশন নিয়ে কথা বলার মতো, বিতর্ক করার মতো যোগ্যতা আমার নেই, আমি শুরুতেই বলে নিচ্ছি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, এই ব্যাপার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করার আমার কাছে মনে হয় যে শুধু আমার না, বাংলাদেশের সবার একটা অধিকারের জায়গা রয়েছে। বাংলাদেশ দল 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য চট্টগ্রামে যে ম্যাচেসগুলো হলো, যে দলটা দিয়েছিল, সেখান থেকে পরের 2টা ম্যাচ, মানে ওই 3টা ম্যাচ তো বাংলাদেশ জিতে গেছে, শেষ ম্যাচে আসলে হারতে হারতে জিতেছে। ঢাকায় শুক্রবার এবং রোববার যে 2টা ম্যাচ হবে, সেখানকার জন্য যে ঘোষিত দল, সেখানটায় চট্টগ্রামের দলের 2জন ক্রিকেটার বাদ পড়েছেন না খেলেই, কোনো ম্যাচ তাদের খেলানো হয়নি, পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন। এখন দেখেন, আফিফকে আমরা বিভিন্ন সময় দেখেছি, আফিফের জায়গাটা কোথায়, এটাও একটা বড় প্রশ্ন হতে পারে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফেল করতো, জাকির আলী অনেক ফেল করতো, তাহিদ হৃদয় যদি ফেল করতো, দেন আফিফকে বাদ দেয়া হলো কেন না টেস্ট করি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারতো। সো আফিফকে বাদ দেয়া নিয়ে বড় কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু পারভেজ হোসেন ইমনকে যে সময় বাদ দেয়া হলো, একজন ওপেনিং ব্যাটসম্যানকে, এবং ঠিক যে সময়ে পারভেজ হোসেন ইমনের জায়গাটায় যিনি খেলছেন, যিনি দীর্ঘদিন ধরে মোনালিসার, ওই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার রূপ আকার ধারণ করেছেন, এবং যেই ক্রিকেটার আউট হবার জন্য ব্যতিব্যস্ত হন, একই টাইপের জোর করে শট খেলে টানা 3 বলে, তৃতীয় বলে গিয়ে নিজের স্ট্যাম্প নিজেই ভাঙার চেষ্টা করেন, সেই লিটন কুমার দাসকে যখন আবারও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উদ্যোগী হয়, দলে রাখে, কড়া ডিসিশন নিতে গিয়ে এই ধরনের আউট একটা ক্রাইম। টেস্ট ক্রিকেটে 4 উইকেট চলে গেছে, আপনি ডাউন দ্য উইকেটে গিয়ে 6 মারতে গিয়ে প্রথম বলেই আউট লিটন কুমার দাস। টি-20 ক্রিকেটে বাংলাদেশের এমন কোনো বিশাল লক্ষ্য নেই যেটা তারা করতে গিয়ে, প্রথমত বাংলাদেশ আগেই ব্যাট করেছে, যেহেতু আপনাকে অনেক হাহুতাশ করতে হয়েছে, আপনি একই টাইপের শট পরপর 2বার খেলে ফেল করেছেন, পরের বার ঠিক একই শট খেলতে গিয়ে আপনি আউট হয়ে গেলেন, এটাও একটা ক্রাইম। এই অপরাধ যারা করে এবং এই অপরাধকে যারা প্রশ্রয় দেয়, আমার কাছে দুজনকে, আমার কাছে মনে হয়, ব্যক্তিগত মত, কেউ আসলে কারো থেকে কম অপরাধী না। একবার খেয়াল করে দেখুন, লিটন কুমার দাস যে কাজটা করেছেন, তাকে দলে রাখা মানে তিনি এই কাজ করতে পারেন। এর আগে তো টেস্ট ক্রিকেটে তিনি এই কাজটা করেছিলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম আউটগুলোর একটা তিনি হয়েছিলেন, তাকে প্রশ্রয় দেওয়া। ইউ হ্যাভ দ্য ফ্রি লাইসেন্স টু ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই ঘটনা যখন ঘটে এবং পারভেজ ইমনরা যখন নীরবে নিভৃতে দলে সুযোগ পান, মানে স্কোয়াডে, তারপরে বাদ পড়ে যান, তাদেরকে নিয়ে কেউ কথা বলা থাকে না, কাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল, বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টেড নির্বাচক মন্ডলী যখন এই কাজটা করেন, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আপনারা যুক্তি দেখাবেন কি? যুক্তি দেখাবেন আসলে যে 15 মেম্বার স্কোয়াডের সবাইকে তো আমরা খেলাই না। একটা দারুণ যুক্তি সবাই দেয়, যখন আমরা কেউ প্রশ্ন করি, পাপন ভাই এই যুক্তিটা দেয় অনেক সময়, যে কেন অমুককে খেলানো হলো না, তখন উল্টো প্রশ্ন করা হয়, আপনারা 11 জন তো আমরা খেলাবো, আমরা 15 জন কোথা থেকে খেলাবো, তাই না? কাউকে না কাউকে তো বসে থাকতেই হবে, অফকোর্স বসে থাকতে হবে, অফকোর্স বসে থাকতে হবে। কিন্তু সেই বসে থাকার সিস্টেমটা কি? আপনার 11 জন হিসেবে যারা খেলেন, মাঠে নামেন, 11-এ যারা থাকেন, তারা যদি পারফর্মিং হন, তাহলে 12, 13, 14, 15 অফকোর্স বসে থাকবে, ঠিক আমার মতো। আমি এখন বসে আছি না, এই যে হেলান দিয়ে আছি, এভাবে থাকবে, অথবা এভাবে সোজা হয়ে থাকবে। কিন্তু আপনার ওই 11 জনে যদি নন পারফর্মার থাকেন, ইমন যেই পজিশনে খেলেন, সেই পজিশনে একজন যদি এমন পারফর্মার থাকেন যার 3 ম্যাচে স্ট্রাইক রেট যথাক্রমে 33, 92 এবং 80, যিনি তৃতীয় ম্যাচে দৃষ্টিকটুভাবে ক্রাইম করে আউট হয়ে গেছেন, তাকে আরো একটা সুযোগ দেওয়ার জন্য, বিশ্বকাপের দলে তার যেন কোনো কন্টেস্টেন্ট না থাকে সেটা এনশিওর করার জন্য যখন আমরা এই উদ্যোগটা নেই এবং একজন ক্রিকেটারকে না খেলিয়ে বাদ দিয়ে দেই, এর থেকে দুঃখজনক আর কিছুই হয় না। 15 জনের দলে সবাই খেলতে পারবে না, সত্য কথা তো ভাই। সাকিব আল হাসান যখন খেলেন, বাংলাদেশ দলে যখন ঢোকেন, তখন তাইজুলদের জায়গা থাকে না। বাঁহাতি অর্থোডক্স সাকিব আল হাসান ব্যাটটাও ভালো করেন, তাইজুলদের কম্পেয়ার করার সুযোগ নেই, যত প্রতিভাবান হোক না কেন, সাকিব ইজ দ্য মাস্ট চয়েস। মহেন্দ্র সিং ধোনি যখন খেলেন, ঠিক তখন দীনেশ কার্তিকের সুযোগ হয় না, কারণ মহেন্দ্র সিং ধোনি ইজ ধোনি, এমএসডি ইজ এমএসডি, সাকিব ইজ সাকিব। লিটন কুমার দাস কার মতো ভাই? আমার খুব জানতে ইচ্ছা করে, মহেন্দ্র সিং ধোনির মতো?
যার কোনো বিকল্প নেই, তিনি যেহেতু এই মুহূর্তে সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, যেভাবে ইচ্ছা সেভাবে আউট হয়ে যাচ্ছেন, তাকে আমার রাখতেই হবে, নাকি আমার গ্রেট ক্রিকেটার সাকিব আল হাসানের মতো যার কোনো রিপ্লেসমেন্ট নাই। আমরা যখন এই বার্তাগুলো দেই, আমরা যখন এইভাবে পারভেজ ইমনদেরকে চলে ফেলে দিই, যখন ইচ্ছা তাকে বলি যে তুমি দলে আসো, যখন ইচ্ছা আমরা বলি যে ভাই তোমার দরকার নাই, ঠিক তখন লিটন কুমার দাসরা আরো একবার ফ্রি লাইসেন্স পেয়ে যান যা খুশি তাই করার, আরো একবার ফ্রি লাইসেন্স পেয়ে যান যে আমি যা খুশি তা করব, কিন্তু আমাকে আমার এগেনস্টে বলার কেউ থাকবে না। ওয়ানডে দল থেকে লিটনকে বাদ দেওয়া হয়েছিল, মনে পড়ে? টানা 2 ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর ঠিক সেই সময় একটা ফিসফাস হয়েছিল যে লিটনকে মনে করে একটা বিশেষ টিমের হয়ে ডিপিএল খেলার জন্য বাদ দেওয়া হয়েছে, ফিসফাস হয়েছিল। আমি বলছি না যে এটাই ঠিক, কিন্তু এখন যখন ওই লিটনকে ক্যারি করা হচ্ছে এবং ডিপিএল এখন নাই, তখন সেই ফিসফাসটা যে আসলেই খুব বেশি অযৌক্তিক ছিল, কেউ যদি এটা মনে করার চেষ্টা করে সেখানটায় কোনো ভুল নাই ভাই। বাংলাদেশ ক্রিকেট দলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে 8-9 জন ক্রিকেটার খেলছেন ঠিকই, বা 2-1 জনের অবস্থাটা হচ্ছে যেন ফিল্মের নায়িকার মতো। আমরা খেয়াল করে দেখি যে মানে জাতীয় দলে সবাইকে পারফর্ম করতে হবে, সবার আগে যে বক্তব্যটা আমরা দেই, আমরা যে যুক্তির কথাগুলো বলি, সেটাতে হচ্ছে যে ইটস আ টিম গেম, নট অ্যান ওয়ান ম্যান শো। টিম গেম বলেই তো আসলে মেসি 2014 সালে বিশ্বকাপটা জিততে পারেনি, এবং পরবর্তী সময় 2022-এ সেই টিম গেমটা যখন টিম গেম হয়ে উঠেছিল, লিওনেল মেসি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে যায়। লিওনেল মেসি তো অসাধারণ খেলেছেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। টিম গেম বলেই বাংলাদেশের ক্ষেত্রে এই টিম গেমে একটা অদ্ভুত সিচুয়েশন আমরা খেয়াল করি, যেখানে এই টিম গেমের মধ্যে টিমের ক্রিকেটার 8-9 জন খেলে, বাকি 2 জন হচ্ছে ওই যে বললাম নায়িকার মতো, যাদের কাজ হচ্ছে উৎসাহ দেয়া। তাও আবার মাধুরী দীক্ষিত কিংবা কাজলের মতো না, যারা ভালো অভিনয় করেন, যার অভিনয়টা আপনি মনে রাখতে পারবেন। ছোটবেলায় দেখেছিলাম না কুছ কুছ হোতা হে, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, সরি আমার উচ্চারণগত ভুলের জন্য, সেরকম অভিনয় করলে বা সেরকম পারফর্ম করলেও কোনো সমস্যা ছিল না, ইয়েস ওকে। কিন্তু যখন শুধু উৎসাহ দেয়া, শিল্পা শেঠির রোলে যখন আমরা 2-4 জনকে দলভুক্ত করে ফেলি, এবং বাকি যারা রয়েছেন, নায়কের ভূমিকায় যারা রয়েছেন, সারাদিন মারামারি করে তারা হচ্ছে একদম টায়ার্ড হয়ে যায়, ঠিক তখন বিশ্বকাপে খেলার আগে আমার টিম যখন এমন হয়, এবং আমার ওই জায়গায় রিপ্লেস করার মতো যখন প্রপার ক্রিকেটার থাকে, তাকে আমি একটা ম্যাচে পরখ করার যুক্তিটা বোধ করি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সিলেকশনের সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে আমি আর কি বলতে পারি। দারুণ একটা যুক্তি বা আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাটা এমন যে বাংলাদেশ আসলে বিকল্প উইকেট কিপার কি হবে, লিটন কুমার দাসকে যদি আমরা ছেড়ে ফেলি। আচ্ছা একবার চিন্তা করে দেখুন যে বিশ্বকাপে বাংলাদেশ দল যাবে, লিটন কুমার দাস এই ফর্ম নিয়ে জাতীয় দলে থাকছে, এই ফর্ম নিয়েই থাকছে, 33, 92, 80 স্ট্রাইক রেটের ফর্ম নিয়ে তো থাকছে। লিটন কুমার দাস বিকল্প উইকেট কিপার হবে, এই কারণেই তিনি থাকবেন। পৃথিবীর কোন দলে একজন উইকেট কিপিং করতে পারেন কিন্তু ব্যাটিং পারেন না, যেভাবে তিনি আউট হন সেটা দৃষ্টিকটু। ইতিহাসের সবচেয়ে বাজে শট খেলে তিনি আউট হন, কিন্তু তিনি কিপিং পারেন, আপনি কি তাকে দলে রেখে দিবেন? আপনি এই মুহূর্তে বাংলাদেশ যে সিরিজটা খেলছে, সেখানটা কি লিটন কুমার দাস উইকেট কিপারের ভূমিকায় রয়েছে নাকি জাকের আলী অনিক? অবশ্যই তিনি উইকেট কিপারের ভূমিকাতেই নেই। সো উইকেট কিপারের প্রশ্নটা যখন আসে, ঠিক তখন লিটন কুমার দাস যেমন যুক্তিতে খাটেন না, ঠিক যে বিকল্পগুলোকে আমরা বিভিন্ন সময় নষ্ট করেছি, এটাতে লিপু ভাইদের দায় না, আমাদের নান্নু ভাইয়েরা এনামুল হক বিজয়কে 1-2 ম্যাচ সুযোগ দেয়, আসে যায়, এবং বিজয় যখন আসে তখন বিজয় খুব সুন্দর ফিটফাট হয়ে আসে, একাডেমি মাঠের সামনে দারুণ পোজ করে, ও তো চেহারা সুন্দর, চুলটুল বড়, ঠিক আছে। এবং আমরা ধরে নিই যে বিজয় তুমি যত ভুংভাং করো না কেন ভাই, একটা ইনিংস 2টা ইনিংসে তুমি খারাপ করো, তোমার বাইর করে দিবে। এনামুল হক বিজয়দেরকে তারা বাদ দিয়ে দিয়েছেন, কারণ উইকেট কিপার ওই অপশনটা এখন আর নাই। ডানহাতি ব্যাটসম্যান উইকেট কিপার লিটন কুমার দাসকে রিপ্লেস করার মতো পৃথিবীতে কেউ থাকবে না, কারণ আমরা কাউকে রাখতে দিব না। এই যখন সিচুয়েশন হয়, ঠিক তখন বাংলাদেশ খাবি। এই যখন সিচুয়েশন হয় যে আমি শুধুমাত্র উইকেট কিপিং করার বিকল্প হিসেবে একজন ক্রিকেটারকে বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করব, ঠিক তখন অন্যরা ডিসার্টেন্ট হবে, এবং তখন আমরা গাজী আশরাফ হোসেন লিপু, আমার শ্রদ্ধেয় বড় ভাই হান্নান সরকার, বাংলাদেশের পাইপলাইনের ক্রিকেটারদেরকে যিনি একদম তার মতো করে কেউ চেনে না, আব্দুর রাজাক, বাংলাদেশের লেজেন্ডারি লেফট আর্ম অর্থোডক্স, তারা যখন এই সিলেকশনগুলো করেন, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমার কথায় অনেকে ব্যথিত হয়েছেন, আমি এভাবেই বলবো যতদিন আমার সুযোগ থাকবে। সবাই ভালো থাকবেন। আমরা সত্যিকার পারফর্মার চাই, টিম গেম চাই, 11 জনে মাঠে খেলুক সেরকমটা চাই। কেউ উৎসাহ দেওয়ার জন্য শুধুমাত্র দলের সঙ্গী হবেন, যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যাবেন, এটা কেমন কথা ভাই? এটা তো ন্যাশনাল টিম। এমনই, সবাই ভালো থাকবেন।